টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের রায় মার্টিনের 5টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর পড়িয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যেহেতু এটা 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর হতে চলেছে, ভিডিওটা একটু লম্বা হবে। তোমরা মন দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং ভিডিও দেখার আগে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখে নাও আজকে প্রশ্নোত্তর পর্বটি। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, বিজ্ঞান এবং অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই যারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমার সামনে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং তোমাদের নাম্বার বিভাজন ঠিক কেমন হতে চলেছে। তো দেখো তোমাদের আজকে প্রশ্নোত্তর পর্বটি। সিলেবাসে কি কি রয়েছে? ভূমিরূপ রয়েছে, নদী রয়েছে, শিলা ও মাটি রয়েছে, আফ্রিকা মহাদেশ, এইগুলো রয়েছে। আর তোমরা একবার কিভাবে নাম্বার বিভাজন হবে একবার দেখে নিও। এখানে তোমাদের সমস্ত নাম্বার বিভাজন 50 নম্বরে যেভাবে হবে সেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? এবার চলে আসছি আমরা প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন কি আছে? দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত নাকি কোনোটি নয়? উত্তর হচ্ছে স্তূপ পর্বত। পরের প্রশ্নে চলে যাবো। হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো ভঙ্গিল নাকি স্তূপ নাকি আগ্নেয় নাকি ক্ষয়জাত পর্বত? উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন। ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন। অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো কালো। পরের প্রশ্ন। শিলা হলো একটি কি পদার্থ? শিলা হলো একটি মৌলিক পদার্থ। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর চলে আসছি। মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো রূপান্তরিত শিলা। নেক্সট দেখো কি আছে। মার্বেল হলো, পরেরটা চলে আসবো আমরা। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত বেরিং প্রণালী নাকি পক প্রণালী নাকি জিব্রাল্টার প্রণালী নাকি বাল্টিক উপসাগর? উত্তর হচ্ছে জিব্রাল্টার প্রণালী। পরের প্রশ্ন। 8 নম্বর। সাহারার শুকনো গিরিখাত কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ওয়াদি নামে পরিচিত। পরের প্রশ্ন। ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পরের প্রশ্ন। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত তা হলো জামবেঞ্জি। পরবর্তী যে প্রশ্নগুলো আছে, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 গুণ 10 সমান 10। প্রথম যে প্রশ্ন, ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত, এটা অশুদ্ধ। 2, মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয়, এটা শুদ্ধ। 3, ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়, এটা অশুদ্ধ। 4, ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ, এটা অশুদ্ধ। 5, দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল, এটা শুদ্ধ। এবার দেখো আরো কিছু শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আছে, দেখে নাও। তোমরা দেখে নাও। 6 নম্বরে যেটা রয়েছে দেখো, অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হলো মাউন্ট তৌবকল, এটা শুদ্ধ। 7 নম্বর, পর্বতের উপরের দিকে ছুঁচালো অংশের নাম হলো পর্বতগ্রন্থি, এটা অশুদ্ধ। 8 নম্বর, পাতগুলি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে, এটা শুদ্ধ। 9 নম্বর, অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাকে শাখা নদী বলে, এটা শুদ্ধ। 10 নম্বর, প্রাচীনকালে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এটা অশুদ্ধ। ঠিক আছে, তো শুদ্ধ অশুদ্ধগুলো আমরা কমপ্লিট করলাম। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। বাম স্তম্ভে কি আছে দেখো, কঙ্গো নদী অববাহিকা, গ্রস্থ উপত্যকা, নীলনদ, সাহারা, কিলিমাঞ্জারো। ডান স্তম্ভে রয়েছে মোহনাই সুবিশাল বদ্বীপ, প্রায় বসতিহীন অঞ্চল, বরফে ঢাকা শৃঙ্গ, ঘন জঙ্গল, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ। এবার মিল করে আমরা কি পাবো? দেখো মোহনাই সুবিশাল বদ্বীপ এটা হবে নীলনদ, প্রায় বসতিহীন অঞ্চল এটা হচ্ছে সাহারা, বরফে ঢাকা শৃঙ্গ এটা হচ্ছে কিলিমাঞ্জারো, ঘন জঙ্গল চিরসবুজ এটা হচ্ছে কঙ্গো নদী অববাহিকা, দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ এটা হচ্ছে গ্রস্থ উপত্যকা।
এবার দেখো পরবর্তীতে কি আছে। পরবর্তীতে দেখো এরকম একটা ছক আছে। এই ছক থেকে তোমাদের বলেছে ভৌগোলিক শব্দগুলো খুঁজে বের করে লিখতে বলেছে। 1 গুণ 10 সমান 10। তো বিভিন্ন সূত্র দেওয়া আছে। সূত্রগুলি হলো নদীর জল ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। তো সেই সূত্রগুলি যদি আমরা করি, আমরা এখানে কি পাবো দেখো, আমরা পাবো জলপ্রপাত। দেখো এখানে লেখা জলপ্রপাত, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা জলপ্রপাত। তারপরে নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় কি, প্লাবন ভূমি। দেখো এখানে আছে প্লাবন ভূমি। নেক্সট দেখো শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে কি বলা হয়, শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তারপরে দেখো এই দেখো ক্যানিয়ন, ক্যানিয়ন। তারপরে যে নদীতে সারা বছর জল থাকে সেটা হচ্ছে নিত্যবহ নদী। এই যে নিত্যবহ নদী যা বহন করে, তো এইটার সঙ্গে তোমাদের যেটা মিল হবে সেটা হচ্ছে নদী যা বহন করে পাললিক। পরের প্রশ্ন, পাললিক একটি ভঙ্গিল একটি ভঙ্গিল পর্বত, পাললিক এখানে হবে না, একটি ভঙ্গিল পর্বত, সেটা হচ্ছে আল্পস। এই যে আল্পস আছে এখানে। একটি আগ্নেয় পর্বত, সেটা হচ্ছে ভিসুভিয়াস। এই যে উপরে ভিসুভিয়াস আছে। বহুদূরে উড়ে গিয়ে সজ্জিত হয়, বহুদূরে উড়ে গিয়ে সজ্জিত হয় লোয়েস। এই যে লোয়েস। পৃথিবীর ছাদ, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তো দেখো পামির হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কি আছে দেখো, দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হচ্ছে আন্দিজ। ঠিক আছে, এই যে আন্দিজ লেখা আছে এখানে। এবার দেখো পরবর্তী কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম যে প্রশ্ন আছে দেখো, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছন্ন মালভূমির সৃষ্টি সম্পর্কে ছবি এঁকে উদাহরণ দিয়ে লেখো। তো পর্বত বেষ্টিত মালভূমির সংজ্ঞা কি, এটা 3+3 আছে মান। যে সকল মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। এর সৃষ্টির কারণ, পাত সঞ্চরণের ফলে বা গিরিয়নি আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বতবেষ্টিত মালভূমি সৃষ্টি হয়েছে। তারপরে দেখো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য দেখো 4টে পয়েন্টের বৈশিষ্ট্য লেখানো হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো লিখে নিও, আমি এটা পড়লাম না। তারপর উদাহরণ কি আছে, তিব্বত মালভূমি, এটা হচ্ছে বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি, আর পামির মালভূমি হচ্ছে উচ্চতম মালভূমি। আর ছবি যদি চাই, ছবি সেক্ষেত্রে ছবিটা এরকম করে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো ব্যবচ্ছন্ন মালভূমি আছে, ব্যবচ্ছন্ন মালভূমিটা পরের স্লাইডে আছে। দেখো ব্যবচ্ছন্ন মালভূমি যদি আমরা দেখি সংজ্ঞা কি লিখবো, কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলো নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছন্ন মালভূমি বলে। এবার তার সৃষ্টির কারণ, সৃষ্টির কারণ দেখো এখানে লেখানো হয়েছে। তারপর বৈশিষ্ট্য লেখানো হয়েছে 4টে পয়েন্টের মাধ্যমে। সৃষ্টির কারণ বৈশিষ্ট্য দেখে নিলে এবার উদাহরণ কি, ছোট নাগপুর মালভূমি আর মালনাদ মালভূমি প্রমুখ, ঠিক আছে। আর এইটা হচ্ছে ব্যবচ্ছন্ন মালভূমির ছবি। এই ছবিটা আঁকলে তোমাদের হয়ে যাবে। আমি আর পড়লাম না, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকল লিখে নিয়েছো খাতায়। এবার আমি চলে যাবো পরবর্তী স্লাইডে। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো, অথবা অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। তো জলপ্রপাত সৃষ্টির কারণটা এখানে তোমার লেখানো হচ্ছে, জলপ্রপাত সাধারণত নদীর পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে সৃষ্টি হয়, যেখানে নদীর জলস্রোত হঠাৎ অনেকটা নিচে খাড়া হয়ে পড়তে থাকে। এর প্রধান কারণ হলো নদীর গতিপথে কঠিন ও নরম শিলার পর্যায়ক্রমিক অবস্থান, ঠিক আছে। তো দেখো কঠিন শিলা আর নরম শিলার পর্যায়ক্রমিক অবস্থান তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিচে আছে নরম শিলা, উপরে আছে কঠিন শিলা। নদী, তারপরে এখানে প্রাঞ্জলের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো দেখো শিলার পার্থক্য এখানে, যে যে কারণে জলপ্রপাত সৃষ্টি হয় সেই কারণগুলো এখানে প্রথমে কি আছে, শিলার পার্থক্য আছে, তারপরে আছে দেখো ক্ষয়কার্য অসমতা, তারপরে ধাপের সৃষ্টি, তারপরে জলপতন, তারপরে প্রপাতকূপ ও জলপ্রপাতের পশ্চাৎ সরণ, ঠিক আছে। এইসব পয়েন্টের উপর ভিত্তি করে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। দিয়ে নিচে এই ছবিটা তোমরা দিবে শেষে, ঠিক আছে। এবার দেখো অথবা দিয়ে যেটা আছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, সে সম্বন্ধে লেখানো হয়েছে দেখো। আচ্ছা অন্যান্য কারণ এখানে আছে, অন্যান্য কারণ দিয়ে অন্যান্য কারণটা তোমরা লিখে নেবে, ঠিক আছে, যেমন করে দেওয়া আছে ভিডিওটা পজ করে লিখে নেবে। এবার পরবর্তী চলে আসছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্বন্ধে। সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। দেখো নদী প্রবাহ এখানে চলছে, তারপর আস্তে আস্তে নদীটা এখানকার বাঁকছে,
দিয়ে একটা সময় নদীটা এইভাবে বেঁকে যাচ্ছে, আর এদিকে যে পলিটা পড়ছে, দিয়ে পলিগুলো একটা সময় জুড়ে যাচ্ছে, দিয়ে দেখো এখানে নদীটা আবার সোজা হয়ে গেছে, কিন্তু এই পলিটা এখানে পড়ে গেছে বলে এই হ্রদটা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে অশ্বক্ষুরিত হ্রদ। তো অশ্বক্ষুরিত হ্রদের চিত্র সহ তোমরা কিন্তু এইভাবে লিখবে, এখানে ছবিটা সুন্দর করে এঁকে দেবে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী তোমাদের কি প্রশ্ন আছে দেখে নাও। নিয়ন্ত্রণের প্রশ্ন, আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো। তো উত্তর লিখবে, আমাদের জীবনে নদীর প্রভাব অত্যন্ত গভীর এবং বহুমুখী। নদীকে কেন্দ্র করেই মানব সভ্যতার বিকাশ লাভ করেছে এবং আজও নদী আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচেকে সংক্ষেপে এর প্রধান দিকগুলি আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট দেবে জলসম্পদ। ঠিক আছে, দিয়ে লিখবে নদী পানীয় জলের অন্যতম প্রধান উৎস। কৃষিকার্যের জন্য প্রয়োজনীয় সেচের জলের বেশিরভাগটাই নদী থেকে আসে। এছাড়া গৃহস্থালীর নানা কাজে এবং শিল্পক্ষেত্রে নদীর জল অপরিহার্য। 2 নম্বর পয়েন্ট দেবে উর্বর ভূমি গঠন। দিয়ে লিখবে নদী পলিমাটি বহন করে এনে তার উপত্যকা এবং বদ্বীপ অঞ্চলে জমা করে, যা অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য আদর্শ। পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর অধিকাংশ কৃষিপ্রধান অঞ্চল নদীর অবদানেই উর্বরতা লাভ করেছে। নেক্সট পয়েন্ট কি দিবে, পরিবহন ও যোগাযোগ। প্রাচীনকাল থেকে নদীপথ পরিবহনের সহজ ও সুলভ মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। আজও পণ্য পরিবহনে, বিশেষ করে ভারী জিনিসপত্র পরিবহনে নদীপথের গুরুত্ব অপরিসীম। কারণ আমরা জানি কোনো ভারী জিনিস যদি জলের উপরে রাখা হয় সেটা কি মানে তার ওজনটা অনেকটা আপাতভাবে কমে যায়, তো সেক্ষেত্রে ট্রান্সপোর্টের অনেকটা সুবিধা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে জীবিকা। তারপরে পয়েন্ট হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তারপরের পয়েন্ট হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। তারপরের পয়েন্ট হচ্ছে সংস্কৃতি ও ধর্ম। দিয়ে সবশেষে লিখবে, তবে নদীর যেমন আশীর্বাদ রয়েছে তেমনি বন্যা, নদী ভাঙন ইত্যাদি কারণে নদী কখনো কখনো মানুষের জীবনের অভিশাপেও ডেকে আনতে পারে। তা সত্ত্বেও সার্বিকভাবে আমাদের অস্তিত্ব এবং অগ্রগতির জন্য নদীর অবদান অনস্বীকার্য। ঠিক আছে, এবার দেখো পরবর্তীতে যেটা আছে, অথবা শিলা থেকে কি হয় মাটি তৈরি হয় লেখো। উত্তর তোমার লিখবে, শিলা থেকে মৃত্তিকা সৃষ্টির হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয় যা নিম্নে বর্ণনা করা হলো। দেখো কি কি পয়েন্টের ওপর ভিত্তি করে লিখবে, আবহ বিকার। হ্যাঁ, তারপরে পয়েন্ট দিবে তোমরা সংযোজন। আমি আর পয়েন্টগুলো পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। সংযোজনের পরে তোমরা লিখবে অপসারণ, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তারপরে লিখবে রেগোলিথের উৎপত্তি। দিয়ে রেগোলিথ কাকে বলে এটা তোমাদের পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় রেগোলিথ। এই রেগোলিথই হলো মৃত্তিকার মূল উপাদান। দিয়ে শেষে লিখবে, এভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রেগোলিথ ভূত্বকের উপর খনিজ ও জৈব পদার্থসমূহ পাতলা কোমল স্তর রূপে বিকাশ লাভ করে, যা মাটি নামে পরিচিত। নীল নদের গতিপথ বর্ণনা করো, অথবা আফ্রিকা মহাদেশ সম্বন্ধে 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। তো ব্লু নীল ও হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীল নামে পরিচিত। দৈর্ঘ্যটা দেখে নেব। নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা, এর দৈর্ঘ্য প্রায় 6650 কিলোমিটার। দিয়ে এবার গতিপথ লিখব। টাঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলে উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। পরে এই জলধারা কয়োগা হ্রদ অতিক্রম করে অ্যালবার্ট নীল নামে অ্যালবার্ট হ্রদে পড়েছে। ঠিক আছে, দিয়ে এইভাবে তোমরা নীল নদের গতিপথটা তোমরা লিখে নেবে, আমি আর পড়লাম না। ঠিক আছে, দিয়ে সবশেষে লিখবে কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে নীল নদের গতিপথ। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো ভিডিওটা পজ করে। আমি চলে আসছি পরবর্তী যে অথবা যেটা আছে, আফ্রিকা মহাদেশ সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো। তো 3টে বিশেষ বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট দিবে বিশাল প্রস্থ উপত্যকা। যে দেখো যেভাবে লেখানো হচ্ছে সেভাবে লিখবে, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। 2 নম্বর পয়েন্ট দেবে বিস্তীর্ণ মরু অঞ্চল। 3 নম্বর পয়েন্ট দেবে নিরক্ষীয় অবস্থান ও জলবায়ুগত পার্থক্য। এই 3টে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই প্রশ্ন উত্তরে লেখানো হয়েছে, তোমরা লিখে নিও ভিডিওটা পজ করে। ঠিক আছে, আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সপ্তম শ্রেণীর রায় মার্টিনের অল সাবজেক্টের 3টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার তোমাদের সিলেবাসটা দেখে নেবো, তারপর তোমাদের প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো দেখো তোমাদের সিলেবাসে যেটা প্রথমে রয়েছে ভূমিরূপ, তারপরে নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ।
এগুলো তোমাদের চ্যাপ্টারে রয়েছে। এবং কীভাবে দেখো এখানে নাম্বার বিভাজন আছে, যেহেতু আগের ভিডিওগুলোতে আমি বলেছি তাই জন্য আর বিস্তারিত বললাম না, তোমরা দেখে নাও কীভাবে তোমাদের এখানে নাম্বার বিভাজন রয়েছে। ঠিক আছে, এবার দেখো চলে আসছি প্রথম যে প্রশ্ন, একটি বা দুটি কথায় উত্তর দাও, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কি? উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর লিখবে পামির মালভূমি। আচ্ছা, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত সেটা যদি তোমরা জানো কমেন্টে অবশ্যই লিখবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর লিখবে সাতপুরা। নেক্সট, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর লিখবে মিশরীয় সভ্যতা। পরের প্রশ্ন, দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর লিখবে ভারতের ব্যারেন ও জাপানের ফুজিয়ামা। পরের প্রশ্ন, কোন শিলায় একমাত্র জীবাশ্ম দেখা যায়? উত্তর লিখবে পাললিক শিলায়। নেক্সট, ইস্পাত কারখানায় কোন পাথর ব্যবহার করা হয়? উত্তর লিখবে চুনা পাথর। নেক্সট দেখো, দাক্ষিণাত্যের মালভূমি কি ধরনের মালভূমির উদাহরণ? উত্তর লিখবে লাভা মালভূমির উদাহরণ। পরের প্রশ্ন, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? উত্তর লিখবে রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে। নেক্সট, মাউন্ট তৌবকল কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর হচ্ছে অ্যাটলাস। কাকে নীল নদের দান বলা হয়? উত্তর লিখবে মিশরকে। শূন্যস্থান পূরণ করতে বলেছে, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, ড্যাশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে? উত্তর লিখবে দোআঁশ মাটিতে। পরের প্রশ্ন, ড্যাশ একটি আন্তর্জাতিক নদী? উত্তর লিখবে নীল নদ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ? উত্তর লিখবে মাউন্ট কিলিমাঞ্জারো। একটি অনিত্যবহ নদী হলো ড্যাশ? উত্তর লিখবে গোদাবরী। পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো ড্যাশ? উত্তর লিখবে তিব্বত। প্রতি কিলোমিটার উচ্চতায় ড্যাশ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে? উত্তর লিখবে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। নেক্সট, মরুদ্যানের ধারে ড্যাশ ও ড্যাশ জাতীয় গাছের সারি চোখে পড়ে? উত্তর লিখবে খেজুর ও তাল। নেক্সট, ড্যাশ পৃথিবীর বৃহত্তম বাঁধ? উত্তর লিখবে আসওয়ান। নেক্সট দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীপথে গড়ে উঠেছে? উত্তর লিখবে জামবেসি। পামির মালভূমির উচ্চতা কত মিটার? উত্তর লিখবে 4873 মিটার। সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, নীল নদের দৈর্ঘ্য কত? এর মধ্যে সঠিক যেটা অপশন সেটা হচ্ছে 6650 কিলোমিটার। পরের প্রশ্ন, নিম্ন প্রবাহে নদীর মূল কাজ ক্ষয়, বহন, সঞ্চয়। তো সঠিক উত্তর হচ্ছে সঞ্চয়। পরের প্রশ্ন, মরুভূমির উটের দলকে বলে মরুদ্যান, তুয়ারেগ নাকি কারাভান? উত্তর হচ্ছে ক্যারাভান। নেক্সট, ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন নদীর গতিপথ সৃষ্টি হয়েছে? অরেঞ্জ, নাইজার, জামবেজি। উত্তর জামবেজি। নেক্সট, আগ্নেয় শিলার উদাহরণ দাও। কি কি আছে? চুনাপাথর, মার্বেল, ব্যাসাল্টের মধ্যে কোনটা উদাহরণ? সেটা হচ্ছে ব্যাসাল্ট। পরের প্রশ্ন, হিমালয় একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি ক্ষয়জাত পর্বত? উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন, পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের সৃষ্টি হয়েছে কোন নদীর গতিপথে? উত্তর হচ্ছে জামবেসি নদীর গতিপথে। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে নিম্নচাপ বলয়, উচ্চচাপ বলয়, ঊর্ধ্বচাপ বলয় নাকি সমচাপ বলয়? উত্তর হচ্ছে নিম্নচাপ বলয়। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ুর চাপ পরিলক্ষিত হয় সর্বমুখী। নেক্সট, আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমে কোন মরুভূমি অবস্থিত? উত্তর হচ্ছে নামিব মরুভূমি অবস্থিত। খ, সেটা হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন, টিকা লিখতে বলেছে যে কোনো 4টি, 3 গুণ 4 সমান 12, প্রতিটি প্রশ্ন 3 করে। অশ্বক্ষয়কৃতি হ্রদ, পাললিক শিলা, ওয়াদি ও হামাদা, স্তূপ পর্বত, পর্বতবেষ্টিত মালভূমি। তোমাদের আরো কিছু সাজেশন আমি দিচ্ছি একটু পরেই, তোমরা ওয়েট করো। নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। উচ্চ প্রবাহে নদীর কার্যের ফলে সৃষ্ট যে কোনো একটি ভূমিরূপের পরিচয় দাও ছবি সহ। 4 নম্বর। আর মাটির সৃষ্টি নিয়ন্ত্রক সম্পর্কে লেখো, এটাও 4 নম্বর। অথবা আছে নীল নদের গতিপথ বর্ণনা করো। ঠিক আছে। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশন। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এটাই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে এখনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমার জন্য আমি আরো কিছু সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর আমি আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো ভালো করে শোনো।
দেখো ভূমিরূপ থেকে তোমাদের যে 5 নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিচ্ছি। দেখো ওখানে তোমরা মালভূমির উৎপত্তি শ্রেণীবিভাগ করে উদাহরণ দাও, উদাহরণ সহ ভালো করে করবে। স্তূপ পর্বতের উৎপত্তি চিত্র সহ আলোচনা করো, ভালো করে করবে। মানব জীবনে মালভূমির প্রভাব, ভূমিরূপ হিসাবে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। তারপরে মহীখাত কি, এটি কিভাবে ভূমিরূপ গঠনে সাহায্য করে, এগুলো 3 নম্বরের প্রশ্ন। ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় না কেন। তারপরে দেখো সমভূমি অঞ্চল পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন, ভালো করে করবে। আগ্নেয় পর্বত কাকে বলে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, এগুলো ভালো করে দেখবে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এইগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জার্মানি ব্ল্যাক ফরেস্ট এটি কি জাতীয় পর্বত। তারপরে দেখো তারপরে যে চ্যাপ্টার আছে নদী, নদী থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা তো বইটা খুঁটিয়ে পড়বেই, আমি তাও তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি। নিত্যবহ নদী কি, মানচিত্রে কোন রং দিয়ে নিত্যবহ নদীকে চিহ্নিত করা হয়, আদর্শ নদী কাকে বলে, কাসপেড বদ্বীপ কি, তারপরে অশ্বক্ষুরিত হ্রদের টিকা, জলবিভাজিকার টিকা, পলল বেজনী পলল শঙ্কু এর টিকা। ঠিক আছে, গিরিখাত ক্যানিয়ন, মন্থকূপ এগুলোর টিকা ভালো করে দেখে রাখবে। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য জানতে চাইবে। নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে, কি কি পদ্ধতিতে বহন কাজ করে, এগুলো ভালো করে দেখে নেবে। নদীর উচ্চ প্রবাহ বলতে কি বোঝো। তারপরে নদীর মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো। নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। এইগুলো তোমরা তোমাদের যে চ্যাপ্টার আছে নদী সেখান থেকে করবে। তো তারপরে দেখো তোমাদের যে চ্যাপ্টার আছে শিলা ও মাটি, এখান থেকে তোমরা কোনগুলো ভালোভাবে করবে দেখে নাও, আমি তোমাকে বলে দিচ্ছি। পাললিক শিলা কিভাবে তৈরি হয়েছে, রেগোলিথ কি, অসংঘাত শিলা কি। ঠিক আছে, রেগোলিথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। তারপর টিকা লিখতে বলেছে, রেগুর মৃত্তিকা এগুলো আসতে পারে। মার্বেল, ব্যাসাল্ট, তারপরে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, পাললিক শিলার বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, আগ্নেয় শিলা পাললিক শিলার 3টি পার্থক্য, পাললিক শিলার জীবাশ্ম থাকে কেন, তারপর নিঃসারী আগ্নেয় শিলা উদ্ভিদীয় আগ্নেয় শিলার পার্থক্য, পাতালিক ও উপপাতলিক শিলার পার্থক্য, এগুলো ভালোভাবে পড়ে যাবে। তারপরে আফ্রিকা মহাদেশ যেটা আছে চ্যাপ্টার, সেখান থেকে কঙ্গো নদীর উপনদীর নাম, এগুলো ভালো করে পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে বড় প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে পরীক্ষায়। নীলনদ অববাহিকার জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। কৃষিজ ফসল নীলনদ অববাহিকা লিখতে বলতে পারে। তারপরে আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লিখতে হতে পারে। সাহারা মরুভূমি অঞ্চলে কৃষিকাজ, স্বাভাবিক উদ্ভিদ ও খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণরাও এরকম প্রশ্ন আসতে পারে। মিশর হলো নীলনদের দান, ব্যাখ্যা করতে বলতে পারে। তারপরে নীলনদ অঞ্চলের খনিজ সম্পদ শিল্প সম্পর্কে লিখতে বলতে পারে। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। তোমরা আগে বইটা ভালো করে পড়বে, তারপরে কিন্তু এইসব প্রশ্নগুলো উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসবো, সেটা যদি তোমার দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর সেটের নতুন হলিস্টিক প্যাটার্নরি সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 50, সময় হবে তোমরা 1.5 ঘন্টা। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 4টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও 2টো সেটে সাজেশন দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই সেটটি শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। এবার দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, ভূমিরূপ রয়েছে, নদী রয়েছে, শিলা ও মাটি রয়েছে, আফ্রিকা মহাদেশ রয়েছে। এখান থেকে যেভাবে তোমাদের নাম্বার বিভাজন হবে একবার দেখে নাও, এইভাবে তোমাদের 50 নম্বরের নাম্বার বিভাজন হবে। যেহেতু নাম্বার বিভাজনটা এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি, তার জন্য এই ভিডিওতে বলে আর ভিডিওটাকে লম্বা করলাম না। এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন, হিমালয় একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি ক্ষয়জাত পর্বত। উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, জলপ্রপাত নদীর ড্যাশ কার্যের ফলে সৃষ্টি হয়। ক্ষয়, বহন, সঞ্চয়। সঞ্চয় ও বহন, উত্তর হচ্ছে ক্ষয়। পরের প্রশ্ন, জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, রূপান্তরিত শিলায়, পাললিক শিলায় নাকি ব্যাসাল্ট শিলায়। উত্তর হচ্ছে পাললিক শিলায়। নেক্সট, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হলো পম্পাস, ভেল্ড,
ডাউন্স নাকি প্রেরি? উত্তর হচ্ছে ভেল্ট। নেক্সট, মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলা হয় ক্যারাভান। পরের প্রশ্ন, একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো মাউন্ট ফুজিয়ামা। পরের প্রশ্ন, নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো, দেখো এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সঞ্চয় কার্য। শুকনো নদীখাতকে বলে, দেখো অপশন আছে, দেখো ওয়াদি, আর্গ, হামাদা, রেগ। সঠিক উত্তর হচ্ছে ওয়াদি। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। পর্বত সাধারণত, দেখো এর মধ্যে সঠিক যে উত্তর সেটা হবে 900 মিটারের বেশি উঁচু হয়। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। এবার দেখো প্রথমে যেটা আছে, জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বত? উত্তর হচ্ছে আগ্নেয় পর্বত। পরের প্রশ্ন, মানচিত্রে নিত্যবহ নদীগুলিকে কোন রঙের সাহায্যে দেখানো হয়? উত্তর হচ্ছে নীল রঙের সাহায্যে দেখানো হয়। নেক্সট, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? উত্তর লিখবে এঁটেল মাটির। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর লিখবে সাহারা। নেক্সট, কোন খাল দ্বারা আফ্রিকা এশিয়া সংযুক্ত? উত্তর লিখবে সুয়েজ খাল দ্বারা। পরের প্রশ্ন, ঠিক বা ভুল লিখতে বলেছে যে কোনো দুটি। চুনাপাথর একটি, পাললিক শিলা ঠিক। কালাহারি পৃথিবীর বৃহত্তম মরুভূমি ভুল। যমুনা গঙ্গা নদীর একটি উপনদী ঠিক। পরের প্রশ্নে চলে যাব, শূন্যস্থান পূরণ করতে বলেছে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পাললিক শিলা সহজে ভেঙে যায়। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। অনধিক 30টি শব্দ উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। পর্বত গ্রন্থি কাকে বলে? পরের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। 1 যোগ 1 আছে। কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম নীলনদ? তারপর প্রশ্ন, মাটি সৃষ্টির দুটি নিয়ন্ত্রকের নাম লেখো। 4 দাগের প্রশ্ন, অনধিক 50টি শব্দ উত্তর দাও। 3 গুণ 4 সমান 12। রেগোলিথ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। চুনাপাথর কোন শিল্পে ব্যবহৃত হয়? আর্গ ও হামাদা কাকে বলে? খামসিন কি? 1 যোগ 1 যোগ 1 আছে এখানে। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? কেন বলা হয়? টেবিল ল্যান্ড কাকে বলে এবং কেন বলে? তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এই প্রশ্নই যে হুবহু পরীক্ষা যখন মানে নেই, তোমাদের এর আগে যে সেটের প্রশ্নগুলো করিয়েছি সেগুলো ভালো করে করো, এই সেটটা ভালো করে করবে এবং মোট কথা তোমাদের বইটা ফুটিয়ে পড়বে। আমি তোমাদের জন্য আরো অনেক কটা সেট নিয়ে আসবো, সেগুলি দেখার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।